ঘন্টাখানেক হয়েছে কাঁথা সেলাই করে রেখে দিয়েছে কাঁথা, অথচ এখনো মানুষটা আসছে না। এবার ভীষণ চিন্তিত হলো ফারিহা। ফোন হাতে নিয়ে আদিবের নাম্বার ডায়াল করতেই কানে বেশি আসলো দরজায় কড়া নাড়ানোর শব্দ। ফারিহার অদরকনে মিষ্টি হাসি ফুটলো। তার আর বুঝতে বাকি রইল না কে এসেছে। ফোন রেখে দ্রুত দরজা খুললো। কড়া নাড়ানোর সাথে সাথে দরজা খুলে গেল। মানে মেয়েটা তার জন্য এত রাত অবধি অপেক্ষা করছে। ভাবতেই সারাদিনের পরিশ্রম যেন উপে গেল আদিবের। তার মুখে মিষ্টি হাসি দেখা গেল। প্রিয় মানুষটির গামে ভেজা ক্লান্ত মুখ, অথচ মুখে হাসি, যা দেখে ঠোঁটের হাসিটা গাঢ় হলো ফারিহার। আদিব ভিতরে প্রবেশ করে মৃদু কণ্ঠে বলল, জেগেছিলে কেন ঘুম বাদ দিয়ে? আমি তো বলেই দিয়েছিলাম ফিরতে দেরি হবে। ফারিহা বলল, বারে, তুমি বাসায় না আসা অবধি ঘুমিয়েছি কখনো? তুমি বাহিরে থাকলে আমার বড্ড চিন্তা হয়। সেখানে ঘুম কি করে আসে বলো তো? তোমার জন্য অপেক্ষা করতেও আমার ভীষণ ভালো লাগে। আদিবের পা জোড়া থেমে গেল। দৃষ্টি সহির করলো ফারিহার মুখপানে। ফারিহার সহজ স্বীকারোক্তি শুনে তৎক্ষণাৎ বলার মতো কিছু খুঁজে পেল না আদিব। সত্যিই তো সেই শুরু থেকে আদিব দোকান থেকে না আসা অবধি ফারিহা রাত জেগে অপেক্ষা করে। ফিরলে তবেই একসঙ্গে ডিনার করে ঘুমাবে। আদিবকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফারিহা তাড়া দিয়ে বলল, কি হলো? এভাবে তাকিয়ে না থেকে দ্রুত ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বাড়তেছি। আদিব মুস্কি হেসে চলে গেল। তারপর দুজন মিলে একসাথে ডিনার করে রুমে আসলো। ফারিহা চুল আঁচড়াচ্ছে, হঠাৎ আদিব এসে পকেট থেকে একটা গোলাপ ফারিহার চুলে গুজে দিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, শুভ জন্মদিন আদিবার আম্মু। জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমার জন্য। ফারিহা চমকে গেল। বিস্মিত হয়ে চেয়ে রইল তার প্রিয়তম পুরুষটির দিকে। আজ তার জন্মদিন ছিল, তারই তো মনে ছিল না। অথচ মানুষটা কত ব্যস্ততার মধ্যেও ঠিকই মনে রেখেছে। এই প্রথম কেউ তাকে এইভাবে উইশ করেছে, তাও আবার তার সব থেকে প্রিয় মানুষটি। ফারিহা অতি আনন্দে বাকরুদ্ধ। মেয়েদের খুশি করতে আসলে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। প্রিয় মানুষের থেকে একটু সময়, ছোট ছোট উপহার পেলেই এরা বেজায় খুশি। ফারিহাকে এভাবে নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকতে দেখে আদিব বুড়ো কুসকে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে আদিবার আম্মু, তুমি খুশি হওনি? ফারিহা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। অতি আনন্দে চোখ থেকে অশ্রুগুলো গড়িয়ে পড়ছে। হঠাৎ ফারিহাকে কাঁদতে দেখে বরকে গেল আদিব। ব্যস্ত হয়ে ফারিহার গাল ছুঁয়ে বলল, আরে কাঁদছো কেন তুমি? কি হয়েছে বলো আমায়। কোথাও কষ্ট হচ্ছে? প্রিয় মানুষের আদরে স্পর্শে কান্নার গতি বেড়ে গেল ফারিহার। হুড়মুড় করে আদিবের বুকে মাথা রেখে কান্নারত কণ্ঠে বলল, সব কান্না কষ্টের হয় না জানো। আমি ভীষণ খুশি হয়েছি আদিবার আব্বু, ভীষণ ভীষণ খুশি। মা মারা যাওয়ার পর থেকেই জীবন থেকে সব হারিয়ে গিয়েছিল। তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আল্লাহ আমাকে পুনরায় চাওয়ার থেকেও বেশি কিছু দিয়েছে। তোমাদের সবাইকে নিয়ে আমি 1000 বছর বাঁচতে চাই। প্লিজ আমার হাতটা কখনো ছেড়ে দিও না, তাহলে যে আমি বাঁচতে পারবো না। তোমাকে আমি ভীষণ রকমের ভালোবাসি আদিবার আব্বু, সত্যি ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া নিজেকে খুবই অসহায় মনে হয়। জীবনের শেষ দিন পর্যন্ত আমার তোমাকেই লাগবে। আদিব বলল, এসব কি বলছো ফারিহা? প্লিজ কান্না করো না। আমি তোমাকে ছেড়ে দিব কেন? আমার মতো অতি নগণ্য ভেঙে যাওয়া মানুষটিকে তুমি নতুন করে হাসতে শিখিয়েছ। নতুন করে তোমাকে আমি কবুও হারাতে চাই না ফারিহা। আমার জীবনের শেষ দিন অবধি আমি তোমাকে চাই ফারিহা। বলেই আদিব ফারিহার কপালে ভালোবাসার পরশ ছুঁয়ে দিল। শক্ত করে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। আচমকিকভাবে ফারিহার কান্না থেমে গিয়েছে। সে চুপটি করে পড়ে রইল আদিবের প্রশান্ত বুকে। এই বুকেই লুকিয়ে রয়েছে পরম শান্তি। দুজনের মধ্যে নীরবতা বিরাজমান। শুধু অতি কাছ থেকে দুজন দুজনকে গভীরভাবে অনুভব করছে। কাক ডাকা ভোর। ঋতু শুয়ে আছে রাস্তার পাশে। তার কাছে দিনরাত সবই সমান। তার অবস্থা দিন দিন শোচনীয়। শরীরের বিভিন্ন জায়গায় ফোকসা ফোকসা পরে চামড়া উঠে গিয়েছে। তা থেকে মাছি বনবন করে উড়ে উড়ে তাদের খাবার সন্তান করছে। এত দুর্দশা, অথচ সে এখনো বেঁচে রয়ে গিয়েছে পৃথিবীতে। এখন নিজে চলার শক্তিটুকুও অবশিষ্ট নেই দেহখানায়। অচল দেহখানায় শুধু নিঃশ্বাসটুকু ছাড়া আর কিচ্ছু অবশিষ্ট নেই। পেটের ক্ষুধায় বাকিটুকু কাতর হয়ে গিয়েছে। মানুষজন তাকে দেখলে আজকাল নাক ছিটকিয়ে চলে যায়। একটু খাবারের জন্য তীব্র হাহাকার করে মেয়েটা, অথচ মানুষ শুনেও না শোনার বান করে পাশ কাটিয়ে চলে যায়। যাদের মনে অধিক মায়া তারা মাঝে মাঝে কিছু খাবার দেয়। এইটুকু খেয়েই দিন পার করছে। যায় রাত একাকী, কি আজব। দিনরাত আল্লাহর কাছে নিজের মৃত্যু কামনা করছে, অথচ মুক্তি যেন মিলছেই না এই করুণ পরিস্থিতি থেকে। নিজের ভাগ্যের উপর নিজেরই মায়া হয় ঋতুর। ইস, কি জীবন তার কি হয়ে গেল।
ঋতু সচরাচর মাথার উপরে থাকা বিশাল আকাশটার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে। মনের সমস্ত কথা তার কাছে মেলে ধরে। তার তো আর প্রিয় কেউই নেই যে মনোযোগ দিয়ে তার কথা শুনবে। এখন ওই আকাশটাই তার একমাত্র আপনজন। ঋতুর চারপাশে মানুষজন, কোলাহল। একটু খাবারের জন্য এক একজনের নিকট হাত পেতে চিৎকার দিয়ে দিয়ে বলছে, আমায় একটু খাবার দাও, খুব ক্ষুধা পেটে, দয়া করে কেউ একটু খাবার ভিক্ষা দাও। কেউ কিছু দিল না। মানুষ এত নিষ্ঠুর কেন? তার হৃদয় ভাঙা করুণ পরিস্থিতি কারো চোখে পড়ছে না। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে আনমনে প্রশ্ন করল ঋতু, আচ্ছা আকাশ, বলো তো জীবন এত জটিল কেন? ঋতু যেন গায়েবী ভাবে শুনতে পাচ্ছে। আকাশটা মৃদু হেসে তাকে বলছে, জীবন সহজ থাকে মেয়ে, শুধু তোমরা নিজেরই কিছু ভুল সিদ্ধান্ত কিংবা কিছু ভুল মানুষকে অন্ধবিশ্বাস করে সহজ জীবনটাকে জটিল করে তোলো। গায়েবী উত্তর শুনে ঋতুর ক্ষতগুলো পুনরায় জাগ্রত হলো। চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু কান্নারাও যেন সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছে। কতদিন আর কান্না করা যায়? যন্ত্রণাগুলো এখন অভ্যাসে পরিণত হয়েছে। এখন চাইলে আর কাঁদতে পারে না। বুক চিরে বেরিয়ে আসলো বাড়ির দীর্ঘশ্বাস। সাথে সাথে আফসোস হচ্ছে, ইস, যদি সে জসিমকে অন্ধবিশ্বাস না করত তাহলে তার জীবনটাও সুখময় ভরে থাকতো। শেষ পরিণতিতে দীর্ঘশ্বাস আর আফসোস ছাড়া কিছুই করার নেই তার। হঠাৎ রাস্তায় একজোড়া কাপল দেখে চোখ আটকে গেল ঋতুর। অপলক নয়নে তাকিয়ে রইল সেদিকে। ছেলেটার কোলে ছোট একটা বাচ্চা, আর তার এক হাত শক্ত করে ধরে রয়েছে একটা মেয়ে। আহা, তাকেও যদি কেউ এমন ভালোবেসে আগলে রাখতো। পরক্ষণেই মনে হচ্ছে তার তো এমন বরসার একটা হাত ছিল, একটা বিশ্বস্ত আদিব ছিল। মানুষটাকে ঠকিয়ে ভাগ্যের কাছে নিজে ঠকে গিয়েছে। এর মধ্যে কেউ যেন ঋতুর কানে কানে তাচ্ছিল্যর সাথে বলছে, এখন আর আফসোস করে লাভ নেই, সময় ঠিক তার বদলা নেয় ঋতু। যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসা ধরে রাখতে পারে না কবুও। তারা সবসময় সঠিক ভালোবাসাকে অবহেলা করে। এই মানুষগুলোই আবার জীবনে এক এক সময় গিয়ে সামান্য একটু ভালোবাসা পাবার জন্য চিৎকার করে কাঁদে, কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না, কারণ সময় ঠিক তার প্রতিশোধ নেয়। আরো কয়েক সপ্তাহ চলে গেল। ফারিহার শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না। তাই আজ ফারিহাকে ডাক্তারের কাছে নিয়ে আসছে আদিব। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছে ফারিহা মা হতে চলেছে। খবরটা শুনে সবাই ভীষণ খুশি হয়েছে। আদিবও খুশি হয়েছে। পরক্ষণে কিছু একটা ভেবে চিন্তিত সে, তবুও ফারিহাকে তা বুঝতে দিল না। দুজন মিলে ঘন্টাখানিক হয়েছে বাসায় এসেছে। বাসায় এসে আদিব মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরে আছে। তার ভয় হচ্ছে, চিন্তা হচ্ছে ভীষণ। গভীরভাবে ভাবছে সে, আচ্ছা ফারিহার যখন নিজের বাচ্চা হবে তখন কি আদিবাকে মায়ের মতো এত স্নেহ করবে? নিজের বাচ্চা পেটে। নিজের বাচ্চা পেয়ে যদি ফারিহার আচরণ পাল্টে যায় তখন কি হবে ছোট্ট আদিবার? ছোট্ট মেয়েটার কি অজন্মকাল যাবে কষ্ট পেয়ে? আদিবের সমস্যা ধরতে বেশি সময় লাগলো না ফারিহার। তার তীক্ষ্ণ দৃষ্টিতে ঠিকই ধরে ফেললো আদিবের পরিবর্তন। ফারিহা রুমে এসে আদিবের পাশে বসে কাঁধে হাত রেখে মৃদু কণ্ঠে বলল, চিন্তা করো না আদিবার আব্বু, আমার 10টা সন্তান হলেও আদিবার জায়গাটা ঠিক আগের মতোই রয়ে যাবে। ফারিহা আমাদের বড় মেয়ে, ওর মুখ থেকেই আমি প্রথম আম্মু ডাক শুনেছি। মেয়েটা আমার গর্বের সন্তান না হোক, ও আমার আত্মার সন্তান। ওর জন্য আমার ভীষণ মায়া। বিশ্বাস করো আদিবার আব্বু, ওর জায়গাটা কখনো নড়বড়ে হবে না। নিজের মনের কথা ফারিহার মুখে শুনে চমকালো আদিব। মনে মনে ভরসা পেল ফারিহার কথায়। আবেগে আপ্লুত হয়ে এক হাতে ফারিহাকে জড়িয়ে ধরে বলল, তুমি এত ভালো কেন ফারিহা? ফারিহা হেসে বলল, তুমি যে অনেক ভালো তাই আমিও ভালো। কথা শেষ করে ফারিহা দু হাতে বাবা মেয়ে দুজনকে জড়িয়ে ধরলো। আদিবের কপালে গভীর চুমু খেলো। পরদিন সকালে আদিব নাস্তা করে রুমে শুয়ে আছে। আজ আর দোকানে যাবে না সে। একটু পরে মাকে বরিশাল সদরে ডাক্তারের কাছে নিয়ে যাবে। প্রতি 4 মাস পর পর সুমনা বেগমকে একবার টেস্ট করানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। আজই সেই তারিখ। এর মধ্যে ফারিহা রুমে এসে তার পাশে শুয়ে পড়লো। তারপরে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আদিবের মুখশ্রীর পানে। ফারিহার মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর পুরুষটি তার স্বামী। মানুষটা এত সুন্দর কেন? নাকি শুধু তার চোখেই আদিব সব থেকে সুদর্শন পুরুষ? উত্তর মিলাতে পারলো না ফারিহা। ফারিহাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আদিবের অস্বস্তি হচ্ছে। তবুও হেসে প্রশ্ন করলো, এভাবে তাকিয়ে কি দেখছো? ফারিহা বলল, তোমাকে দেখছি। যত দেখছি ততবার প্রেমে পড়েছি। আচ্ছা একটা কথা বলি? আদিব বলল, হ্যাঁ বলো। ফারিহা বলল, জানো তোমাকে দেখে আমার শুধু প্রেম প্রেম পাই, তখন শুধু ভালোবাসতে ইচ্ছে করে তোমায়। আদিব বলল, আচ্ছা এই ব্যাপার, কতদিন থাকবে তোমার এই প্রেম? নাকি সময়ের সাথে সাথে সব ভালোবাসা প্রেম
হারিয়ে যাবে। আদিবের কথায় ক্ষীণ হাসলো ফারিহা। কয়েক মিনিট সময় নিয়ে হুট করে আদিবকে জড়িয়ে ধরে মায়াবী কণ্ঠে বলল, আমি বারবার তোমার প্রেমে পড়ব, আমি অসংখ্যবার তোমার প্রেমে পড়ব। যতটা কাছে কিংবা দূরেই থাকি না কেন, শত মাইল দূরত্ব থেকেও তোমার প্রেমে নিজেকে হারাবো। যদি বলি তোমার সাথে আমার প্রেম জন্ম জমান্তরের, যদি বলি তোমার সাথে আমার প্রেম ইহকাল পরকালের। আমি বৃদ্ধ বয়সেও নতুন করে তোমার প্রেমে পড়ব, তোমার সাদা চুলের প্রেমে, তোমার মুখ ভর্তি দাড়ির প্রেমে, তোমার বাস পরা গালের প্রেমে, তোমার চশমা পরা আর চোখে তাকানোর প্রেমে। আমি তখন নতুন করে আবারও প্রেমে পড়ব। তুমি বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিবে, সাথে একখানা পত্রিকা হাতে মাঝে মাঝে আমার পানে তাকাবে। আমি তোমার তাকানো দেখে আবারও তোমার প্রেমে পড়ব। আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও আরেকবার তোমার প্রেমে পড়তে চাই। তোমার পানে চেয়ে তোমার প্রেমে পড়ে পৃথিবী থেকে শেষ বিদায় নিতে চাই। আমি বারবার তোমার প্রেমে পড়ব। অজন্মকাল তোমাকেই ভালোবাসবো আদিব আর আব্বু। আদিব বলল, এত যে কাছে আসতে চাও, কতটুকু সংযম আছে তোমার? এত যে ভালোবাসতে চাও, তার কতটুকু উত্তাপ সইতে পারবে তুমি? ফারিহা বলল, নিজেকে সংযম রেখে তোমার কাছে মোটেও আসতে চাইনি আমি বেসামাল হয়ে হুটহাট তোমার সাথে নিজেকে জড়াতে চাই প্রিয়। তোমার ভালোবাসার উত্তাপে নিজেকে বারবার পোড়াতে চাই। আদিব শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল ফারিহাকে। তারপর দুষ্ট হেসে ফারিহাকে ফিসফিস করে বলল, এবার না হয় একটু বেসামাল হয়ে যাই, কি বলো? এরই মধ্যে সুমনা বেগম হাঁক ছেড়ে বলল, কইরে আদিব, তোর হলো? আর কতক্ষণ লাগবে? আমার কিন্তু রেডি হওয়া শেষ। কতক্ষণ বসে থাকবো আমি? তাড়াতাড়ি কর। মায়ের কথায় হুঁশ ফিরল দুজনার। ফারিহার কপালে চুমু খেয়ে আদিব পুনরায় ফিসফিস করে বলল, বাসায় আসি, তারপর দেখাবো আমার ভালোবাসা উত্তাপ কতটা সহ্য করতে পারো। ফারিহা মুস্কি হাসলো। আদিব আবার বলল, সাবধানে থেকো। আদিবাও নিজের খেয়াল রেখো। ফারিহা বলল, আচ্ছা তুমিও সাবধানে থেকো। আদিব কিছুক্ষণের মধ্যে মাকে নিয়ে রওনা দিল। ফারিহা ও আদিবা তাদের সাথে গেট অব্দি আসলো। আদিব মেয়েকে কোলে নিয়ে আদর করে দিয়ে বলল, দুষ্টমি করবে না একদম মা, আম্মুর কথা শুনিও, ঠিক আছে মা? আদিবা বলল, আচ্ছা বাবাই, তুমি আমার জন্য আর আম্মুর জন্য এতগুলা চকলেট নিয়ে আসো। আদিব মৃদু হেসে সম্মতি জানালো। সুমনা বেগম ফারিহার মাথায় হাত বুলিয়ে দিল। হাত বুলিয়ে দিয়ে বলল, সাবধানে থাকিস মা। পরন্ত বিকেল। ডক্টর দেখিয়ে সবকিছু গুছিয়ে বাসায় আসার জন্য বাসে উঠল মা ও ছেলে। আহামরি জটিল কোনো সমস্যা এখন আর নেই সুমনা বেগমের। সবকিছু নর্মাল জানিয়ে দিয়েছে ডক্টর। তা শুনে স্বস্তির শ্বাস ছাড়লো আদিব। যথাসাধ্য চেষ্টা করে শেষ বয়সটায় মাকে একটু শান্তি দিতে। মায়ের মুখের দিকে কতক্ষণ চেয়ে রইল আদিব। ইস, মায়েদের মুখে এত মায়া কেন? মায়ের দিকে তাকিয়ে থাকতেও যেন আদিবের চোখ দুটো অন্যরকম শান্তি খুঁজে পায়। সুমনা বেগমের বড্ড তৃষ্ণা লাগছে। এর মধ্যে আদিব জিজ্ঞেস করলো, আম্মু খাবে কিছু? কিছু লাগবে তোমার? সুমনা বেগম বলল, না বাবা, কিছু খাবো না, তবে ভীষণ পিপাসা লাগছে। আদিব বলল, আচ্ছা তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। আদিব দ্রুত পায়ে বাস থেকে নেমে গেল। ছেলের যাওয়ার পথে এক পলকে তাকিয়ে রইল সুমনা বেগম। জানলা থেকে বাহিরে দৃষ্টি নিক্ষেপ করলো। মিনিট খানিক পরে হঠাৎ তার চোখে পড়লো রাস্তার পাশে ছুঁয়ে থাকা জীর্ণ শীর্ণ মলিন একটি মুখ। দীর্ঘদিন এক ছাদের নিচে বসবাস করার ফলে এই মুখটা চিনতে তেমন অসুবিধা হয়নি সুমনা বেগমের। উনি সেদিকে তাকিয়ে একবার থুতু ফেলে দ্রুত জানালার কাঁচ বন্ধ করে মনে মনে বিড়বিড় করে বলল, কর্মের বীজ যেভাবে বপন করবে সেভাবেই ফল পাবে। কর্মের ফল কখনো বিফলে যায় না, কখনো না।